চেকমেট ডিয়ার মিডিয়ান। পুরো দৃশ্যে অভিরূপ নির্বাক হয়ে বসে রইল। সামান্য কটা টাকা লস হয়েছে বলে সারফারাজ এভাবে মেরে দিল ড্যামিয়ানকে। অভিরূপের মনের ভাবনা বোধহয় পড়ে ফেলল সারফারাজ। ধোয়া ওঠা বন্দুকের নলে ঠোঁট গোল করে ফু দিয়ে বলে উঠল, বেইমানি একদমই পছন্দ নয় আমার। বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছে আমার। আজ না হয় কালকে ওকে মরতেই হবে, তাই আর দেরি করে কি লাভ। এক বেইম্যানকে দরদ করে ছেড়ে দিয়েছিলাম, ফিডব্যাক হিসেবে মরতে মরতে এখানে এসে উপস্থিত হয়েছি। এই বাসটাকে এখান থেকে নিয়ে যা, আর আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর। চোখ বড় বড় করে অভিরূপ শুধালো। ওখানে তোর কি কাজ? বন্দুকের নল দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে সারফারাজ উত্তর করল, হঠাৎ আরেক বেইম্যান নাটকের পুতের কথা মনে পড়ল। ওকে টপকাতে না পারলে শান্তিতে ঘুম হবে না আমার। কিন্তু তুই তো ফারারি আসামি, গেলি যদি খাঁচায় তুলি। ঝকঝকে দাঁত বের করে প্রশস্ত হেসে সারফারাজ বলল, শাওয়ার নাতিরা টাকা খুব পছন্দ করে, প্রফেশনাল লোকেদের মধ্যে আদর্শ নয়। খাঁচায় তোলার আগে দান ছিটাবো, সব পায়ের কাছে লুটে মিউ করবে। এবার যেটা করতে বলছি সেটা কর। ইতস্তত করে অভিরূপ বলল। মুখের গালিগুলো ভালো করা যায় না একটু? সারফারাজ অভিরূপের এলোমেলো কলার ঠিক করতে করতে উত্তর করল। ঝকঝকে আলো বিলিয়ে দেওয়া সূর্য সিয়েরা মাউন্টেন এবং বৃহৎ চূড়ার পেছনে লুকিয়ে গিয়েছে। আলপাইন গাছের সারি ভেদ করে ঘন কালো অন্ধকার এসে ঘিরে ধরেছে সর্বত্র। কোথাও এক বিন্দু আলোর উপস্থিতি নেই। চারিপাশ ঘোর অমানিসায় ল্যাপটানো। এহেন লোহমর্ষক অন্ধকারে কেমন যেন ভয় ভয় অনুভূতি হয়। সেই অনুভূতিকে আরেকটু গাঢ় করতে ডেকে ওঠে নেকড়ের পাল। কি ভয়ানক তাদের দলবদ্ধ স্বর। মাঝে মাঝে বিশাল অজগরের ফসফস শ্বাসের শব্দ হৃদয়ে ধুকপুকানি সৃষ্টি করে। থেকে থেকেই কেমন সব নাম না জানা বিশাল দেহি পাখি ঝাঁক বেঁধে হলুস্থুল বেসুরে গলায় চিৎকার করে উঠে। সেই চিৎকার কলিজা কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। এমন ভয়ানক অরণ্যে মানুষ আর পশু কী করে একসাথে বাস করতে পারে? রাতের পরিধি বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা আরেকটু বাড়ল। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বরফ ঝরার কথা, কিন্তু শীতের মাত্রায় মনে হচ্ছে আজ বরফ ঝরবে না। নিজ কক্ষের বৃহৎ বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সারফারাজ। গায়ের পোশাকে এখনও ড্যামিয়ানের তাজা রক্ত লেপ্টে আছে। রক্তের গন্ধ সারফারাজের বড্ড প্রিয়। রক্তমাখা পোশাক গা থেকে খুলতে ইচ্ছে হয় না তার। অ্যালকোহলের চাইতেও বড্ড নেশালো এই রক্তিম পদার্থ। সারফারাজের মনে হলো আফিম বড্ড নেশালো কথাটা ভুল। তার মতে রক্ত বড্ড নেশালো হওয়া উচিত ছিল। নইলে সেই যে 17 বছর বয়সে রক্তের নেশায় হাতে খড়ি হলো, তা এখনও মস্তিষ্কে শক্ত আসন গেড়ে বসে আছে কেন? কোনোভাবেই এই আকাঙ্ক্ষা, এই নেশা দমন করা যাচ্ছে না কেন? কেন বারবার মানুষের উষ্ণ রক্তে ডুবে থাকতে ইচ্ছা করে? এত কেনর উত্তর সারফারাজ জানে না। নিজের এই অধঃপতনে তাচ্ছিল্য হাসে সারফারাজ। পা দিয়ে চেয়ারে আরেকটু দোল দিয়ে আহত গলায় বলে উঠে, নিজের নাতিকে এমন ভয়ঙ্কর পিশাচ বানিয়ে দিলে সুবহান, বিদায় তো জাহান্নামে ঠাঁই দিবে না রে। সুবহানের নিথর দেহ চোখে ভাসতে বুক ভেঙে কান্না পেল সারফারাজের। নানা বাড়ি, নানা নানির আদর ভালোবাসা নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করত তার মধ্যে, কিন্তু এগুলো সে কোনোদিনও পায়নি। সারফারাজ তার মাকে খুঁজতে খুঁজতে ঢাকা থেকে চিটাগং গিয়ে কাকতালীয়ভাবে সুবহানগঞ্জের হাতে পৌঁছে। সারফারাজ তখনও জানতো না সুবহানই তার নানা। একদিন সুবহানের হাভেলির স্টোর রুমে সারফারাজ একটা ভাঙা ফটো ফ্রেম দেখতে পায়। সেখানে সারফারাজের মা আর সুবহানগঞ্জের পুরো পরিবার ছিল। নিজের চোখকে সেদিন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সারফারাজের। সারফারাজ ভেবেছিল নানার কাছে পরিচয় দিলে হয়তো সুবহান তাকে আগলে নেবে, কিন্তু কাবিরের মুখের নিষ্ঠুর কথায় ছোট সারফারাজ ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কাবিরের থেকে প্রথম জেনেছিল সুবহানগঞ্জ নিজের মেয়ের জামাইকে কেটে টুকরো টুকরো করেছে। কাবির অবলীলায় কথাগুলো বললেও সারফারাজের বুকে প্রতিটা কথা আর হাসি তামাশা বিষাক্ত তীরের ফলার ন্যায় বিঁধেছিল। নিজের মনের উচ্ছ্বাসিত ইচ্ছেকে মাটি চাপা দিয়ে সেদিনই মন থেকে মরে গিয়েছিল সারফারাজ। ছোট মানুষ হিসাবে সুবহান সামান্য দয়া করেনি সারফারাজের উপর। শিখিয়েছে চুরি, ছিনতাই আর মানুষকে ভয় দেখানো। এতেও ক্ষান্ত হননি তিনি। নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম বানিয়েছিলেন ওইটুকুন বয়সে। আধো আধো শুদ্ধ মুখের ভাষা কেড়ে নিয়ে শিখিয়ে দিয়েছিলেন অশ্রাব্য বিশ্রী গালাগাল। ধীরে ধীরে সভ্য ভদ্র নিষ্পাপ সারফারাজ পরিণত হলো অসভ্য ট্রাক ড্রাইভারে। যেই জীবনের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, নিমিষেই তা অমাবস্যায় ঢেকে গেল। এখন শুধু চারিপাশে অন্ধকার আর অন্ধকার। অ্যাঞ্জেলোর করুণ ঘেউ ঘেউ শব্দে ধ্যান ভাঙল সারফারাজের। হয়তো শীত লাগছে তার, এজন্য এমন গলায় ডাকছে। চেয়ার ছেড়ে নিঃশব্দে উঠে গিয়ে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিল সারফারাজ। মুহূর্তেই উষ্ণতায় ছেয়ে গেল ঘর। ছোট্ট অ্যাঞ্জেলো আবারও ঘুমানোর জন্য নরম গালিচায় মাথা ফেলে চোখ বুঝল। অ্যাঞ্জেলোর কিউট মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সারফারাজ। অ্যাঞ্জেলোহীন এই নিঠুর দেশে তার আপন কেউ নেই। টাকা পয়সা, ক্ষমতা, বিলাসবহুল জীবন, কিচ্ছুটির অভাব নেই তার।
অভাব শুধু একটা পরিবারের, আর মন খুলে কথা বলার একটা মানুষের। মনের ঘরের ছোট্ট কোণ থেকে হঠাৎ রূপকথার নাম মনে পড়ল সরফরাজ। তার একাকী নিঃসঙ্গ জীবনে এক ফালি সুখের দূত হয়ে এসেছিল মেয়েটি। নানান ধরনের ছেলে মানুষই প্রশ্ন করে পাগল করে তুলত সরফরাজকে। কি মিষ্টি ছিল দেখতে, একদম রূপকথার স্নো হোয়াইটের মতো। বড় বড় চোখ দুটোতে সারাক্ষণ হাজারো প্রশ্ন খেলা করত। সুযোগ পেলেই সরফরাজের গলা জড়িয়ে নানান বাহানায় সেসব শুধাতো। গোটা গোটা হাতে সরফরাজের ঘন চুলে বিলি কাটত। আর কোনো আবদারের আগে কি সুন্দর নিজের ছোট দুই হাতের আজলায় সরফরাজের বড় মুখশ্রী নিয়ে বড় বড় চোখ করে আদুরে গলায় কথা বলতো। রূপকথার স্মৃতি মনে পড়তে নিমিষেই মন ভালো হলো সরফরাজের। নিজের কর্মব্যস্ততায় রূপকথার স্মৃতি ভুলতেই বসেছিল সরফরাজ, কিন্তু মনটা বড্ড দুষ্টু। খোঁচা দিয়ে প্রতি রাতে নিয়ম করে মনে করিয়ে দেয় নামটা। আচ্ছা, সেদিনের সেই ছোট্ট রূপকথা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না রে? কথাটা বলে আঙ্গুলের করগুনে সরফরাজ হিসেব করে বের করলো রূপকথার বর্তমান বয়স। এরপর হাত উঁচিয়ে নিজের কোমরের নিচ থেকে মাপে, পেট সমান নাকি বুক সমান, হয়তো বুক সমান। আচ্ছা, রূপকথা কি মনে রেখেছে আমাকে? আমাকে দেখলে কি চিনতে পারবে এখন? না না, কি ভাবছি আমি এসব? ওইটুকুন বাচ্চা, থোড়াই না মনে রাখবে আমাকে? আমিও না কেমন বদ্ধ পাগল। সরফরাজ মনে মনে ভাবে একবার দেশে ফিরে রূপকথার সামনে গিয়ে দাঁড়াবে, পরক্ষণে নিজের মনকে শুধায়। যদি রূপকথা তোকে মনে রেখে জিজ্ঞেস করে আমায় ফেলে কোথায় গিয়েছিল সরফরাজ, তখন কি উত্তর দিবি তুই? রূপকথার প্রশ্নে সরফরাজের গলা শুকিয়ে আসে। কমিশনার নিশ্চয়ই রূপকথাকে ভালো রেখেছে। আগ বাড়িয়ে রূপকথার সামনে সরফরাজ যেতে চায় না। সবাই হয়তো এতদিনে সরফরাজ নামক খুনির কথা ভুলে গিয়েছে। অবশ্য এসব পাতি মাস্তানদের কেউ মনে রাখে না। সুফিয়ান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সরফরাজ। মানুষটা বড্ড ভালো, নইলে নিজের জান বাজি রেখে কেউ একজন খুনিকে বাঁচায়? একটা ধন্যবাদ দেওয়ার জন্য হলো আপনার সাথে দেখা করতে চাই সুপেন চৌধুরী, এবং খুব শীঘ্রই আমাদের দেখা হবে। ধীরে ধীরে ভর্তির সময় এগিয়ে এলো রূপকথা। সুফিয়ান চৌধুরীর কাছ থেকে রূপকথা কয়েকদিন একা থাকার অনুমতি নিয়েছে। ভদ্রলোক নিজেও স্পেস দিয়েছে রূপকথাকে। যদিও রূপকথার জন্য ঢাকা নতুন, এর আগে দু একবার ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু রূপকথা সেভাবে ঢাকার কিছুই চেনে না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় সুফিয়ান চৌধুরী, তবুও মেয়ের আবদার ফেলতে পারেননি তিনি। তাই শেষ পর্যন্ত ঠিক হলো সুফিয়ানের ছোট বোন শিউলির বাসায় থাকবে রূপকথা। শিউলির মেয়ে ন্যালিরও যেহেতু একই কলেজে চান্স হয়েছে, তাই আর চিন্তা করলো না সুফিয়ান। মেয়েকে নিয়ে তিনি ঢাকায় রেখে আসতে চাইলেন, কিন্তু এতেও বাদ সাধল রূপকথা। সুফিয়ানের কাছে আবদারের স্বরে বলল, একা একা অ্যাডভেঞ্চার হিসেবে রাতে ট্রেনে যেতে চাই পাপা, প্লিজ না করো না। তুমি যদি না করো তাহলে আমার মন খারাপ হবে, কিন্তু বলে দিলাম। কথাটা বলে সুফিয়ানের কোলে বিড়াল ছানার মতো গুটিয়ে রইল রূপকথা। মেয়ের ঝলমলে চুলে হাত বুলিয়ে সুফিয়ান বলে উঠল, একটা লিস্ট কেবিনে করে যা। বাবার সম্মতি পেয়ে রূপকথা সুফিয়ানের পেটে চিমটি কেটে বলল, ইউ আর গ্রেট পাপা, এত সহজেই রাজি হয়ে যাবে, আমি ভাবতেই পারিনি এটা। কথাটা বলে আবারও সুফিয়ানের কোমর জড়িয়ে শুয়ে রইল রূপকথা। সন্ধ্যা স্ন্যাক্স নিয়ে একটু পর হাজির হলেন রেখা। বাপ মেয়ের খুনসুটিতে প্রশস্ত হেসে শুধালেন, কি পরিকল্পনা হচ্ছে বাপ মেয়ে মিলে? একটা পাকোড়া তুলে নিয়ে অল্প ফু দিয়ে খেতে খেতে রূপকথা বলল, সিক্রেট মিশন নিয়ে আলাপ হচ্ছে মা। তা কি সিক্রেট? পাপা আমাকে একা একা ঢাকা পাঠাতে রাজি হয়েছে। রূপকথার খুশিতে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলেন রেখা। মেয়েটা চলে গেলে তিনি কিভাবে থাকবেন? মনের কষ্ট মনে চেপে মুখে সামান্য ভাব পর্যন্ত বের করলেন না রেখা, শুধু মলিন হেসে বললেন, বেশ তো। সুফিয়ান স্ত্রীর মলিন মুখশ্রী খেয়াল করে বলে উঠলেন, আমরাও মাস দুয়েক পর ঢাকায় শিফট হব রেখা। অলরেডি আবেদন করেছি। এখানকার দায়িত্ব নতুন কমিশনারকে না বুঝিয়ে যেতে পারবো না, তাই এই দেরি আর কি। পরের দিন সকালে খুব ভোরে উঠে গেল রূপকথা। বিশেষ এক কাজের জন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সে। সুফিয়ান বা রেখা কেউ এখনো ওঠেনি। রূপকথা সেই সুযোগে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠা কুলসুমের সঙ্গে দেখা হয়ে গেল তার। আর মোড়া ভেঙে দু চোখ কষলে কুলসুম শুধালো, কোথায় যাচ্ছেন যে? ভেবাচাকা খেয়ে গেল রূপকথা। মুখে মেখে হাসি ঝুলিয়ে বলল, বাইরে মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াকের নাম শুনে চোখ মুখ বাঁকালো কুলসুম। যেই মানুষের শরীরে একরতি মাংস নেই, তার আবার মর্নিং ফর্নিং। কুলসুমের উত্তরের ভরসায় দাঁড়ালো না রূপকথা। হনহন করে পা ফেলে বাইরে বেরিয়ে গেল। কুলসুম রূপকথা যাবার পানে তাকিয়ে বলে ওঠে, ওদের কামই গরিবেদের কাম লইয়া টানাটানি। ফাঁকা রাস্তায় কোনো রিক্সা বা সিএনজির কিচ্ছুটি দেখা পেল না রূপকথা। দীর্ঘ সময় হাঁটার পর একটা ব্যাটারি চালিত অটো রিক্সা পেল। ভাগ্য যেন সামান্য প্রসন্ন। রিক্সাওয়ালাকে হাঁক ছেড়ে ডেকে রূপকথা শুধালো, সুভানগঙের হাবিলিতে যাবেন? সুভানগঙের নাম শুনে রিক্সাওয়ালার মুখে রং ফ্যাকাশে হলো, কিন্তু মোটা ভাড়ার আশায় রাজি হলো।
কাল বিলম্ব না করে রূপকথা চেপে বসতেই হাওয়ার বেগে চলতে লাগলো রিক্সা। আধা ঘন্টা পর রূপকথা সুভানগঞ্জের হাবেলিতে পৌঁছালো। এরপর রিক্সা থেকে নেমে বলে উঠল। আপনি এইখানেই দাঁড়ান, আমি যাবো আর আসবো। রিক্সাওয়ালা ঘাড় কাত করে সম্মতি জানাতেই ভেতরের দিকে ছুটল রূপকথা। প্রকাণ্ড হাবেলির শ্যাওলা পড়া উঠোনে দাঁড়িয়ে ছলছল করে উঠল রূপকথার চোখ জোড়া। দুতলা বিশিষ্ট অভিজাত্য ভরা বাড়িটি আজ কেবল ধুলো, ময়লা, আগাছা, স্যাঁতস্যাঁতে শ্যাওলার দখলে। বখাটে ছেলেপেলের আড্ডা জমে রাতের বেলা এখানে। ভাঙা মদের বোতল, সিরিঞ্জ আর সিগারেটের ফিল্টার, তার ছাপ স্পষ্ট। বাড়ির পাশ ঘেঁষে বাবলা গাছটা এখনো স্বয়ং দম্ভ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড় আর ময়লার স্তূপ মারিয়ে ভীতিহীন ভিতরে প্রবেশ করলো রূপকথা। কাঠের দরজা জানালাগুলো ওই পোকা খেয়ে নিয়েছে, তাই কৃত্রিমভাবে আলোকিত করার কোনো দরকার পড়ছে না। একে একে সিঁড়ির ধাপ মারিয়ে সারফারাজের ঘরে প্রবেশ করলো সে। ঘরের ভেতরের সিমেন্ট উঠে চটচটে হয়ে আছে। ভাঙা একটা বিছানা অনাদরে পড়ে রয়েছে এক কোণে। তার নিচে ছোট্ট একটা স্টিলের ট্রাঙ্ক, সেটাও বৃষ্টির জলে আর স্যাঁতস্যাঁতে মেঝেতে থাকতে থাকতে জং ধরে গিয়েছে। ঘরটিতে আর কিছুই নেই, হয়তো চোর এসে নিয়ে গেছে। এমন জনমানবহীন ফাঁকা বাড়িতে কেউ কিছু ফেলে রাখে নাকি? আগ্রহবশত হাঁটু মুড়ে মেঝেতে বসে সেই ট্রাঙ্ক টেনে বার করলো রূপকথা। তালাহীন ভঙ্গুর ট্রাঙ্ক খুলতে সময় লাগলো না তার। ট্রাঙ্ক খুলতে ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো, সেই সাথে তেলাপোকার দল। ট্রাঙ্কের ভেতরে শক্ত পলিথিনে মোড়ানো কিছু কাপড় দেখতে পেল রূপকথা, যেগুলো ভাঙা খাটের উপর রেখে আরও কিছু খুঁজলো। উল্টে পাল্টে ট্রাঙ্ক নাড়াচাড়া করতে একটা ছোট বাক্স বেরিয়ে এলো। উৎসুক হয়ে সেই বাক্স খুলতে লেমিনেটিং করা ছবি বেরিয়ে এলো একখানা। ছবিটা এখনো অক্ষত আছে, সামান্য নষ্টও হয়নি। ছবিটি কোনো আর্মি দম্পতির। আর্মি লোকের পোশাকের ব্যাজে তার পদ স্পষ্ট প্রমাণিত হচ্ছে। কোনো উচ্চপদস্থ অফিসার তো বটেই, মাঝে একটা হাসি খুশি ছেলে, তার পাশে অনন্য সুন্দরী এক মহিলা। টানা টানা চোখ আর খাড়া নাক মহিলা সৌন্দর্য বর্ধন করেছে হাজার গুণ। ছবিটা আরেকটু কাছে এনে দেখতেই সাদা আকাশে মিশেলে চোখ জোড়া নজরে এলো রূপকথার। অল্প হেসে রূপকথা বলল। সারফারাজের ছোটবেলার ছবি। ছবিটা উল্টাতে পেছনে একটা ঠিকানা নজরে এলো। ঠিকানাটা ঢাকার। রূপকথা তপ্ত শ্বাস ছেড়ে কাপড়ের ব্যাগ আর ছবিটা নিয়ে উঠে দাঁড়ালো। এরপর হাতে করে আনা রং পেন্সিল দিয়ে মসৃণ দেয়াল খুঁজে তাতে লিখলো। অ্যান্ড রূপকথা, ঢাকা মেডিকেল কলেজ, সেক্রেটারিয়েট রোড, ঢাকা 01... এরপর ছোট করে লিখলো। তোমার বেড়ানো শেষ হলে একবার এই ঠিকানায় এসো সারফরাজ। তোমার অপেক্ষায় আগের ঠিকানাতেই এতগুলো বছর ছিলাম, তুমি আসোনি, বাধ্য হয়ে ঠিকানা পাল্টাতে হলো। ক্যালিফোর্নিয়ায় আজকের ওয়েদার ভারী মিষ্টি, মৃদু মন্দ, উষ্ণ রোদ, সেই সাথে ঝকঝকে আকাশ। থেকে থেকে শিশিরের বাতাস গায়ে লাগছে। ফকফকে রোদের আলোয় সারফারাজের ঘুম একটু আগে ভাগেই ভাঙল। চোখ বন্ধ রেখে লম্বা শ্বাস টানল সারফারাজ। এরপর ছোট ছোট চোখ করে পুরো কক্ষ জুড়ে নজর বুলালো। লিটল অ্যাঞ্জেলোকে কোথাও দেখা গেল না। হয়তো ইয়ার্ডে ঘোরাঘুরি করছে, নয়তো প্রজাপতির দলের পিছু পিছু ছুটছে। গায়ের সাদা কমফোর্টারটা দুই হাতে ঠেলে সরিয়ে উঠে বসলো সারফারাজ। মাথাটা কেমন ভারী হয়ে আছে। ঝলমলে চুলগুলো দুই হাতে মুঠি পাকিয়ে টেনে ধরে কিছুক্ষণ চোখ বুজে রইল সে। এরপর হাই তুলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেডসাইড টেবিলের উপরে থাকা ঘড়িতে সামান্য নজর বুলালো। 8:30 বাজে। অ্যালার্ম বাজার আগে ঘুম ভেঙেছে। এক হাতে কপাল স্লাইড করতে করতে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। গায়ে একটা বাথরব জড়িয়ে ফেললো মিনিট 20 পর। এরপর গায়ে একটা হাতবিহীন নেভি ব্লু স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে কিচেনে ছুটলো। ধরা মাথায় ফ্রিজ হাতড়ে কিছু নাস্তা বের করে চুলা ধরাতে ব্যস্ত হলো সারফারাজ। এমন সময় অভিরূপের গলা পাওয়া গেল। হাতে ধোয়া ওঠা গরম কফি মগে চুমুক দিতে দিতে বিজ্ঞান ন্যায় বলে উঠল। বয়স তো আর কম হলো না, একটা বিয়ে করে ফেল। অ্যাটলিস্ট সকালবেলা গরম খাবার খেতে পারবি, সেই সাথে জংডার মেশিনের একটু খাতির যত্ন হবে আর কি। সকাল সকাল মুখ খারাপ করতে ইচ্ছে হলো না সারফারাজের। সারফারাজ অভিরূপের কথা তোয়াক্কা না করে নিজের কাজে ব্যস্ত হলো। কিন্তু অভিরূপ কি থামার পাত্র? সে আয়েশ করে লিভিং রুমে সোফায় বসে বলে উঠল। তা মেশিনখানা আছে নাকি শীতের চোটে বিকল হয়ে গেছে? হাতের পাউরুটিগুলো টোস্টারে ঢুকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজে অভিরূপের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর ছোট ছোট চোখ করে অভিরূপের পানে তাকিয়ে খপ করে অভিরূপের হাত ধরে মোটা গলায় বলে উঠল। মেশিন বিকল নাকি সচল? চল তোকে দেখাই। বাট তুই চোট কোলাতে পারবি তো? সারফারাজের এহেন ভয়ানক কথায় ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে অভিরূপ বলে উঠল। চি 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 চি, শেষ পর্যন্ত এত দূরে গিয়ে ঠেকছে তোর অধপতন, সে শিখনা ছেলে মানুষের প্রতি তোর আকর্ষণ। এমনিতেই মাথায় যন্ত্রণা, তার উপর অভিরূপের বাজে বকাবকিতে চুপ করতে থাকতে পারল না সারফারাজ। দাঁতে দাঁত চেপে বলল। শাওয়ার নাতি মেশিনে তেল দাও। আমার মেশিন নিয়ে তো চিন্তা করতে হবে না, আমার সব ঠিক আছে রে। সারফারাজের মুখের গালি শুনে কিটকিটিয়ে হেসে অভিরূপ বলে উঠল।
গালি ছাড়া কফিটা কেমন পানসে লাগছিল, একটু চিনি যোগ করলাম আর কি। ডোন্ট বি অ্যাংরি, ওকে? কথাটা বলে আরেক দফা হেসে চট করে বলে উঠল, বাই দ্য ওয়ে, ব্লাইন্ড ডেটে যাবি? অ্যাটলিস্ট একটা প্রেম কর। মেয়ে মানুষহীন জীবনের কোনো দাম আছে? টোস্টার থেকে পাউরুটি টোস্ট বের করতে করতে সারফারাজ শুধালো, নিজে কেন করছিস না? অন্যের ঘরে বিপদ চাপানোর জন্য এত তোলা কিসের? কফিতে লম্বা চুমুক দিয়ে অভিরূপ বলে উঠল, তোকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাতে চাচ্ছি। তুই ট্রায়াল দিয়ে দেখা শেষ করলে আমি একটু করবো আর কি, ওই প্রেম টেম। গ্লাসের দুধ ঢালতে ঢালতে সারফারাজ ব্যস্ত গলায় বলল, মেয়ে মানুষে আমার ইন্টারেস্ট নেই। কেন নেই? তুই কি কথাটা বলে বাঁকা হাসলো অভিরূপ। সারফারাজ কপাল কুঁচকে বলল, যা ভাবছিস তা মোটেও নেই। যদি এমন ভাবনা আর ভাবছিস তবে ঝুলে পিটাবো রে। প্রসঙ্গ পাল্টে অভিরূপ বলল, বাঙালি মেয়ে বিয়ে করবে সেটাও আছে? সারফারাজ তপ্ত শ্বাস ফেলে বলল, নাও আই এম নট রেডি ফর ম্যারেজ। অ্যান্ড ওয়ান থিং, আমার বিয়ে নিয়ে তোর এত হেডেক হচ্ছে কেন? বিকজ আমি তোর এহেন এলোমেলো লাইফ লিডিং সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে তোর মন থেকে দয়া মায়া ভালোবাসা সব উঠে যাচ্ছে, তুই নির্দয় হয়ে যাচ্ছিস। জীবনে নতুন কেউ এলে তোর লাগাম ধরতে পারবে। অ্যান্ড ফাইনালি আমি তোকে নিয়ে ভয় পাচ্ছি। কদিন ধরে চিনিস আমায়? 9 বছর। 9 বছরে এত ভালোবাসা? সারফরাজ, তোকে দেখলে মানুষ দৌড়ে পালায়, তোর চোখ দেখলে মানুষ প্রাণের মায়া তোর পায়ে লুটিয়ে পড়ে। তুই একটা নিষ্ঠুর মানব। বিধাতা তোকে এত সুদর্শন করে গড়ে তুলেছেন এমন শয়তান হবার জন্য? শান্ত ভঙ্গিতে টোস্ট চিবুতে চিবুতে সারফারাজ বলল, আমি কোনো ভালো মানুষের প্যান নিইনি অভি, তাই এসব জ্ঞান দেওয়া বন্ধ কর, নয়তো সকাল সকাল মেজাজ বিগড়ে যাবে একদম। একটা মানুষের জীবন কেড়ে নেওয়া চারটিখানি কথা নয়, এইসব ছেড়ে দে। বিগ রিকোয়েস্ট ফর ইউ। খাওয়া বন্ধ করে ধাক্কা দিয়ে টোস্টের প্লেট সরিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল সারফারাজ। এরপর শান্ত গলায় বলল, তোকে বাঁচানোর জন্য যখন 4টে মানুষের প্যান নিলাম তখন এই নীতিবাক্য কোথায় ছিল তোর? তখন কেন বললি না ভাই ঈদের হাতে আমার মৃত্যু হোক, তবু এতে মারবেন না? তখন বলিস না কেন? কেন যে অপরিচিত হয়ে আপনি আমার জন্য মানুষের প্যান নিচ্ছেন কেন? হুদাই অ্যান্সার মি। ও নিজের যান ভিক্ষা পাওয়ার জন্য খুশিতে, তাই না? সারফারাজের উঁচু গলায় অভিরূপ মাথা নিচু করে ফেলল। সারফারাজ সত্যি বলেছে, সেদিন রাতে সারফারাজ না থাকলে অভিরূপ আজ এত সুন্দর পৃথিবী দেখার জন্য বেঁচে থাকতো না। তার জীবন ওই দিনই থেমে যেত। সারফারাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যালিফোর্নিয়ার ভয়ানক গ্যাং লিডার ব্রুনোর হাত থেকে বাঁচিয়েছিল অভিরূপকে। অপরাধ ছিল খুবই নগণ্য। না জেনে ব্রুনোর চোখে চোখ রেখেছিল অভিরূপ। চোখ রেখেছিল বললে ভুল হবে। ব্রুনোর চোখে অদ্ভুত ট্যাটু দেখে উৎসাহ নিয়ে সেটাই মনোযোগ সহকারে দেখছিল অভিরূপ। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল এই দেশে সে। একদিন সন্ধ্যার পর নিজের ডরমিটরি থেকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল। এরপর রাস্তা ভুলে এলোমেলো গলিতে হারিয়ে যায়। অভিরূপ জানতো না এই গলির আলাদা মালিক আছে। এটাই তার ভুল। নিজের অজ্ঞতা বুঝতে না পেরে অমন অদ্ভুত মানুষকে বিস্ময়ে ভরা চোখ নিয়ে দেখছিল অভিরূপ। অভিরূপের দৃষ্টি অনুসরণ করে ক্রুড় হেসে এগিয়ে আসে ব্রুনো। কোনো সতর্ক বার্তা বা থ্রেট না দিয়ে অভিরূপের চুলের ঝুঁটি চেপে ধরে ফ্যাসফ্যাসে গর্জন ভরা কণ্ঠে বলে ওঠে, ইউ মাস্ট ডাই। কথাটা বলেই নিজের সহযোগীদের ডেকে ওঠে ছেলেটি। ছেলেটির কথায় অভিরূপের প্রাণ পাখি উড়ে যাবার অবস্থায়। মুহূর্তে আরও 3জন ছেলে এসে ঘিরে ধরে অভিরূপকে। ভয়ে নিজের অপরাধ না বুঝেও সমানে ক্ষমা চায় অভিরূপ। বারবার জিজ্ঞাসা করে তার অপরাধ কি, কিন্তু ছেলেগুলো যেন কানেই তুলল না অভিরূপের কথা। তারা নিজেদের মতো রাস্তায় ফেলে কুকুরের মতো আঘাত করতে থাকে অভিরূপকে। অভিরূপ যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো, ঠিক সেই মুহূর্তে সারফারাজ এসে বাঁচিয়েছিল তাকে। যেমন তেমন করে নয়, 4টে ছেলের নৃশংস মৃত্যুর বিনিময়ে বাঁচাতে পেরেছিল অভিরূপকে। শুধু কি তাই, লম্বা চওড়া অভিরূপকে কাঁধে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল, চিকিৎসা পর্যন্ত করিয়েছে সে। এরপর অভিরূপ ভয়ে আর নিজের ডরমিটরিতে ফিরে যায়নি, এখানেই থেকে গেছে। শুনেছে সারফারাজের জীবনের কাহিনী। সারফারাজের সাথে এসেও ব্যথিত হয়েছে। ধীরে ধীরে কবে যেন সারফারাজের ডান হাত হয়ে গেল সে। সারফারাজ প্রথমে একজন ভাড়াটে খুনি ছিল, মোটা টাকার বিনিময়ে মানুষের প্রাণ নিত। এভাবে রাতারাতি বহু টাকার মালিক হয়ে যায় সে। সেই টাকা দিয়ে বিভিন্ন ড্রাগস আর মানুষের অর্গান নিয়ে বিজনেস শুরু করে। কালো ও কারবারিতে মোটামুটি আঙ্গুল ফুলে কলা গাছ তার। কয়েক বছরের ব্যবধানে ক্যালিফোর্নিয়ার সেরা বিজনেসম্যান তালিকায় নাম লিখিয়েছে সে। সকলে সারফারাজকে একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে চিনে জানে, কিন্তু ভেতরে এহেন ভয়ানক নিগুড়ো খবর সকলের। নিজের অবৈধ কার্যের সাথে নাম পরিচয় পাল্টে সারফারাজ শাহজাইন থেকে হয়েছে জাগুয়ার। কখনো কেউ দেখেনি জাগুয়ার নামক মানুষটি দেখতে কেমন, কিন্তু যার মৃত্যু তার হাতে হয়েছে সেই মানুষটি হয়তো করুণ নজরে অস্ফুট স্বরে আওড়াতে পেরেছে সারফারাজ নামটি। ওই ভয়ানক চোখের সামনে যে স্বেচ্ছায়
পড়েছে তার ইহকালের সমস্ত খেলা সাঙ্গ হয়েছে। চোখের নিচে ভয়ানক 3টা টিয়ার ড্রপস মানুষের শীতল হৃদয় কাঁপন তুলে দেয়। ধারকান বেড়ে তেজ হয়ে হাজারো গুণ। যারা এই ট্যাটুর মানে জানে তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু হিংস্র জাগুয়ারের থেকে পালানো কি এতই সহজ? নিজের চূড়ান্ত নির্দয়তা প্রকাশ করে সেই মানুষটিকে দুনিয়া ছাড়া করে সারফারাজ। এত হিংস্রতা দমানোর জন্যে কাউকে প্রয়োজন, কিন্তু সেই মানুষটি কোথায়? অভিরূপের ভাবনার মাঝে খাওয়া শেষ করে পোশাক পাল্টে বেরিয়ে এলো সারফারাজ। হাতে গলফ ক্লাব, সাদা পোশাক আর একটা ব্যাকপ্যাক। হাতের গলফ ক্লাব দিয়ে অভিরূপের কাঁধে গুঁতো দিয়ে চিন্তার জগৎ থেকে অভিরূপকে বের করে আনলো সারফারাজ। অভিরূপ হকচকিয়ে সামনে তাকাতেই সারফারাজ বলল, খুব সুন্দর ওয়েদার, চল গ্লোভ করছে, একটু চিল করা যাক। অভিরূপ মাথা ঝাঁকে সম্মতি প্রকাশ করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলতে চলতে বলল, আগামী সপ্তাহে তোর ফ্লাইট, সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আমিও যাব। অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না। অভিরূপের মুখে মা বাবার নাম শুনে হাঁটা থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সারফারাজ। এরপর মনে মনে বলল, তুমি কি বেঁচে আছো আম্মু? কেউ তোমাকে খুঁজে পেল না, তবে কোথায় কি নির্দেশ হলে তুমি? সন্ধ্যার পরপর ডিউটি থেকে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি ফিরলেন সুফিয়ান চৌধুরী। আজকাল প্রচুর চাপ যাচ্ছে, সামনে ইলেকশন। সেই ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা জায়গায় মারপিট ভাঙচুর হচ্ছে। পুলিশ পর্যন্ত তাদের থামাতে ব্যর্থ হচ্ছে। এদিকে উপরমহল থেকে চাপের উপর চাপ, সব মিলিয়ে রুদ্ধশ্বাস অবস্থা। সুফিয়ান ঘরে ঢুকে মেয়ের খোঁজ করলেন। নিজ ঘরে সারফারাজের পরিবারের ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রূপকথা। সুফিয়ানের ডাক পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে বলে উঠল, অনেক ব্যস্ত ছিলে পাপা? ঢকঢক করে পুরো জল সাবার করে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, আর বলিস না, এই দেশের সব মানুষ পাগল। এরপর থানায় কি হলো তার পুরোটাই মেয়েকে বললেন। রূপকথা বড় বড় চোখ করে সেসব শুনল। সুফিয়ান গায়ের ইউনিফর্ম খুলতে খুলতে ব্যস্ত গলায় বললেন, তোর টিকিট কেটে ফেলেছি, কবে টিকিট কাটলে? 19 তারিখ। রাতের টিকিট কেটেছ তো নাকি? হ্যাঁ রে বাবা, রাত 11:30টায়। একা একা জার্নির খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল রূপকথা। এরপর হঠাৎ সারফারাজের ছবির পেছনের ঠিকানার কথা মনে পড়ল তার। কিছুটা উৎসুক আর ভাবুক হয়ে শুধালো, মেডিকেল কলেজ থেকে রামপুরা কত দূর বাবা? বেসিনে হাত ধুতে ধুতে সুফিয়ান চৌধুরী বললেন, বেশি দূর নয়। কেন? এমনি জিজ্ঞেস করলাম। কথাটা বলে আর দাঁড়ালো না রূপকথা। তরতর করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। এরপর মনে মনে বলে উঠল, এবার এই ঠিকানায় গিয়ে খোঁজ করব। মনে মনে কথাটা বলে নিজের ফোন হাতে নিল রূপকথা। লম্বা সময় পড়ে আছে হাতের মুঠোয়। আপাতত পড়াশোনা নেই। ইউটিউবে বিভিন্ন রান্নার রেসিপি, ফেসবুকিং আর ঢাকার বিভিন্ন দর্শনার্থী স্থানে রিভিউ দেখে কেটে যাচ্ছে তার দিনকাল। সবকিছু অলস অলস লাগে কেমন যেন। অলস সন্ধ্যার বোরিংনেস কাটাতে ফেসবুকে ঢু মারল রূপকথা। বিছানায় আরাম করে শুয়ে পায়ের উপর পা তুলে স্ক্রলিং করতে লাগলো একের পর এক। হঠাৎ এক উদ্ভট ফেসবুক আইডি নজর কাড়ল তার। কয়েকদিন ধরে আইডিটা তার নিউজ ফিডে পিপুল ইউ মে নোতে স্থান দখল করে বসে আছে। কিন্তু আশ্চর্য হলেও তার সত্যি রূপকথা এমন প্রোফাইলওয়ালা মানুষকে চিনে না, চিনতে চায় না। নামটাও কেমন উদ্ভট, ডেভিল কিং। প্রোফাইলটাতে একটু গুতিগুতি করার খায়েশ হলো রূপকথার। শয়তান নাড়া দেওয়া যাকে বলে। প্রোফাইল ঘেটে মোট 7 জন মেয়ে, 3 জন ছেলে পেল। মেয়েগুলোর পোশাক আশাক আস্তাগফিরুল্লাহ মার্কা ঠেকলো রূপকথার কাছে। মিনিট দুয়েক সেই আইডিতে ঘোরাঘুরি করে রূপকথা বুঝলো নিউ খোলা হয়েছে। ছেলেটা বিদেশি, ঠিকানা বিজনেস এরিয়া, সব দেশের বাইরের। আর একটু ঘাটাঘাটি করে রূপকথা টুক করে একটা মেসেজ ড্রপ করলো বাংলায়, মিস্টার ডেভিল, আরেকবার আপনার এই উদ্ভট ছবিওয়ালা প্রোফাইল আমার নিউজ ফিডে আসলে না, আপনার সবগুলো দাঁত একটা একটা করে ভাঙবো আমি। মেসেজটা লিখে রূপকথা মনে মনে হাসলো। বিদেশি বেটা বুঝবে না কি লিখেছে, তাই মনস্থির করলো ইংলিশে লিখবে। সেম মেসেজ। ফোন হাতে নিয়ে আবার সেই ইনবক্সে ঢুকতে কপাল কুঁচকে এলো তার। লোকটি ইতিমধ্যে তার মেসেজ দেখে ফেলেছে এবং কিছু লেখা ট্রাই করছে। রূপকথা নিজের মেসেজখানা লিখার আগে ওপাশ থেকে উত্তর এলো, ওপস, রিয়েলি? অবাক হয়ে রূপকথা অবাকের ইমোজি সেন্ড করলো। সাথে সাথে চোখ টিপের ইমোজি ফেরত এলো। রূপকথা বিরক্তি নিয়ে বলল, বাংলাদেশে বসে বসে বিদেশি সাজা হচ্ছে, ফেক লোক কোথাকার। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ পর একটা অদ্ভুত সুন্দর পাখির ডাক সহ নাইট ভিউ ভিডিও সেন্ড করে লিখলো, আই এম নট ফেক। রূপকথা ভিডিওটা দেখে অবাক হয়ে শুধালো। কটা বাজে এখন? নিজের ফোনের স্ক্রিনশট পাঠিয়ে দেখালো। এখন ভোর রাত। রূপকথা আর কিছু লেখার আগে একটা মেসেজ টিং করে উঠল, নাইস আইস, দে ওয়ান্ট কিলিং মি। রূপকথা ঠোঁট টিপে লিখলো। আর ইউ ফ্ল্যাটিং? ওপাশ থেকে ভয়ঙ্কর আকর্ষণীয় ভয়েস মেসেজ এলো, God swear, for that first time, my heart feeling sick and also my heart is beating for that first time. What is the name of deep feelings? সকাল সকাল
সারফারাজকে জোর করে বাগাল দাবা করে ধরে একটা ট্যাটু রিমুভাল শপে নিয়ে এসেছে অভিরূপ। ভয়ানক চোখ জোড়ায় অদ্ভুত ট্যাটু আরও ভয়ানক করে তুলেছে। অভিরূপ চায় সারফারাজ কোনো মেয়েলি বিষয়ে জড়াক, যাতে তার মধ্যে ন্যূনতম ভালোবাসা সৃষ্টি হোক। কিন্তু তার চোখের এই ট্যাটু দেখলে মেয়ে তো দূর, একটা ছেলেও কাছে ঘেসবে না। কারণ ট্যাটুর মিনিং আই এম মনস্টার, রান অ্যাওয়ে ইফ ইউ ওয়ানা লিভ। ট্যাটুটা সারফারাজ এক প্রকার বাধ্য হয়ে করেছিল। ক্যালিফোর্নিয়ায় ওকল্যান্ড, স্যালিনাস, স্যান্টাক্রুজ, সিগন্যাল হিল, হাইল্যান্ড এরিয়াগুলো ছিল সবচেয়ে ভয়ানক আর খাতারনাক। এই প্রত্যেকটা ছোট ছোট শহর ছিল এক একটা গ্যাংয়ের অধীনে। এক গ্যাং লিডারের শহরে আরেক গ্যাং লিডার বা সদস্যদের প্রবেশ ছিল নিষিদ্ধ, কিন্তু কেউ তা মানতে নারাজ। এজন্যে হতো মুখোমুখি সংঘর্ষ। এক গ্যাংয়ের সদস্য অন্য গ্যাং লিডার বা সদস্যদের দেখলেই ডিরেক্ট শ্যুট করে দিত। মানুষের প্রাণ নেওয়া যেন একদম সহজ ছিল এদের কাছে। শুধু তাই নয়, শরীরে অঙ্কিত ট্যাটু প্রমাণ করত কে কত ভয়ানক আর দলের জন্য নিবেদিত প্রাণ। যাদের পুরো মুখশ্রী জুড়ে ট্যাটু থাকতো তাদের দেখে সহজেই বোঝা যেত এই সদস্যগুলো তাদের দলে সবচেয়ে বিপজ্জনক এবং গ্যাং লিডারের জন্য প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না। আর যার চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু অঙ্কিত থাকে তাকে দেখলে মানুষ দৌড়ে পালাতো, কারণ চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু প্রমাণ করত মানুষটির নির্দয়তা এবং নিষ্ঠুরতা। শুধু তাই নয়, যার এমন ট্যাটু আছে সেই হচ্ছে ওই গ্যাংয়ের শ্রেষ্ঠ প্রাণহারক, যে নিজেই জানে না সে কতজনের প্রাণ নিয়েছে। সারফারাজ কতজনের উষ্ণ রক্তে স্নান করেছে এই হিসেব সারফারাজের অজানা। আজকাল এসব খুন খারাপই তার কাছে নেশায় পরিণত হয়েছে। এই নিষ্ঠুর নিয়মনীতিহীন শহর তাকে কবে হৃদয়হীন মানব করেছে তা সারফারাজ জানে না। সারফারাজ শুধু জানে এই পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া টেকা মুশকিল। তাই ক্ষমতার জন্য চাই টাকা, আর টাকার জন্যে, কথাটা ভেবে কিটকিটিয়ে হাসে সারফারাজ। কতজন সাধু লোক এই দুনিয়ায় টাকার ক্ষমতা, দম্ভ, সাহস নিয়ে আয়েসে জীবনযাপন করছে। আদৌ কেউ করতে পেরেছে? মোটেও না। তবে কিসের এত পিছুটান? অভিরূপের স্বাভাবিক গলায় নিজের ধ্যান ছেড়ে বাইরে এলো সারফারাজ। মানুষকে ভয় দেখানোর জন্য এখন আর ট্যাটুর প্রয়োজন নেই। নিজের নাম আর আধিপত্যটাই যথেষ্ট। বরং এই ট্যাটু ক্যালিফোর্নিয়ার অলিগলির মাস্তানদের চিহ্ন হয়ে উঠেছে। এদের মতো দুটাকা সাধারণ গ্যাং নয় সারফারাজ। তার নিজেরই একটা পরিচয় আছে। জাগুয়ার কি ভয়ঙ্কর নাম, তাই না? নিজের ভয়ঙ্কর উপস্থাপন না করে নম্র ভদ্র থেকেই হুট করে বুকের কলিজা খুবলে আনার মধ্যেই হয়তো পরম তৃপ্তি। অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে ভিকটিমকে চমকে দেওয়া যায়। কথাটা ভেবেই সারফারাজ ঠোঁট কামড়ে হাসলো। এরপর চোখের কালো রোদ চশমা সরিয়ে ট্যাটু রিমুভাল ব্যক্তির সামনে এগিয়ে বসলো। সারফারাজের চোখ আর ট্যাটু দুই দেখেই ঘাবড়ে গেল লোকটি। হাত পাও কেমন কেঁপে উঠল। এটা দেখে সারফারাজ তাচ্ছিল্য হাসলো। অভিরূপ হাতের ইশারায় তাকে ভয় পেতে নিষেধ করে তা রিমুভ করার জন্য নির্দেশ দিল। রিমুভ ইট। অভিরূপের নির্দেশ পেতে সারফারাজকে শুইয়ে ঝটপট নিজের কাজে লেগে পড়ল পাওলো নামের ছেলেটি। ছোট ট্যাটু রিমুভ করতে বেশি সময় লাগলো না। পাওলো অল্প মেডিসিন চোখের নিচে লাগিয়ে বলে উঠল, You হুই taking 3 deserve for the tar tool hill. চোখের নিচে বেশি জ্বালা পোড়া হচ্ছে। শোয়া থেকে চট করে উঠে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। অভিরূপ বিল মিটিয়ে পেছন পেছন এলো। এরপর ছোট গলায় বলল, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের বুকিং দিয়েছি হোটেল লেগোল্যান্ডে। এদিকে চোখের যন্ত্রণা, অন্যদিকে অভিরূপের ব্লাইন্ড ডেট, দুই মিলিয়ে সারফারাজের মস্তিষ্কে চিরবিরিয়ে উঠল। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে বলে উঠল, কতবার বলবো মেয়ে মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। নাছর ভাঙ্গা ভঙ্গিতে অভিরূপ ও হুড়মুড়িয়ে পাশের সিটে বসতে বসতে কাঁদো কাঁদো গলায় বলল, এমন বলিস না, একদম মরে যাব বড়। $2000 দিয়ে রেস্টুরেন্ট বুক করেছি। কতটা কস্টলি তুই একবার ভেবে দেখ। পুরো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছি। তুই না গেলে যান কসলাবে টাকা হারানোর যন্ত্রণায়। প্লিজ ওয়ান টাইমের জন্য রিকোয়েস্ট করছি, জাস্ট ওয়ান টাইম। আমি তোকে বলেছি মেয়ে খোঁজ আমার জন্য? কখনো দেখেছিস কোনো মাফিয়া টাকা পয়সা বিজনেস এসব ছেড়ে মেয়ে মানুষের হাফ প্যান্টের তলায় বাধা পড়তে? জিভ কেটে অভিরূপ বলল, সি কিসের তলাফলা বলছিস এসব? মুখে একটু লাগাম তো দে। তো বিদেশি মেয়েদের আসল আছে যে সেখানে বাধা পড়বো? অভিরূপ খপ করে সারফারাজের পা চেপে ধরে বলে উঠল, তুই না গেলে আমি তোর পাস ছাড়বো না। প্লিজ একবার যা, ভালো না লাগলে আর কোনোদিন জোর করবো না, প্রমিস। অভিরূপের পাগলামো দেখে তপ্ত শ্বাস ফেলল সারফারাজ। এরপর বলল, কয়টায়? চট করে পা থেকে উঠে সিটে হেলান দিয়ে বসে অভিরূপ বলে উঠল, আজ সন্ধ্যা 7টায়, টেবিল নম্বর 11। গাড়ি স্টার্ট করতে করতে সারফারাজ বলল, ঠিক আছে যাব। আর এল সার্ভারদের থেকে কোনো কল এসেছে? কিছু বলেছে ওরা? নিজের ফোন চেক করতে করতে অভিরূপ চিন্তিত গলায় বলল, তুই কি ড্যানের সাথে ওয়েপনের বিজনেসের ডিল করতে চাচ্ছিস?
সালভাদর কতটা ডেঞ্জার জায়গায় জানিস তো নাকি? অভিজ্ঞ হাতে স্মুথলি ড্রাইভ করতে করতে সারফারাজ বলে উঠল। আমার বন্দুক বেচতে পারলেই হলো, ওখানে কে কার প্যারা নিচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। নিজের ফোন আরেকটু ঘেটে অভিরূপ বলে উঠল। ড্যান এখনও কোনো অ্যান্সার পাঠায়নি। অলরেডি সে ডেভিল কিং নামক কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ আছে। শুনেছি লস অ্যাঞ্জেলস নাম করা ওয়েপন বিজনেসম্যান সে, একদম লাইসেন্স করা, দীর্ঘদিনের ব্যবসা তার। শুধু তাই নয়, এলসিডি আর কোকেনের বিশাল বিজনেস তার। তাকে ফেলে তোর প্রস্তাব ড্যান মানবে কিনা কে জানে। গাড়ির স্পিড আরো এক ধাপ বাড়িয়ে সারফারাজ বলল। না খুঁজে বের কর ওই শয়তান রাজের নাম জানা জরুরি। একই বনে দুই সিংহ রাজা হয়ে থাকতে পারে না। সারফারাজের চোখ দুটোতে ভয়ানক ক্রোধ দেখা গেল। এই ক্রোধের হেতু খুঁজে পেল না অভিরূপ। দুজন দুজনার জায়গা থেকে বিজনেস করছে। যেচে পড়ে ভীমরুলের বাসায় ঢিল ছোড়ার দরকার কি? তবুও অভিরূপ ইতস্তত করে বলল। অযথা ঝামেলা পাকানো দরকার কি? কারণ এই ডেভিল কিং আরও 6 মাস আগে আমার রাশিয়ার ডিলারকে ফুসলিয়েছে। কায়দা করতে না পারে আমার উপর অ্যাটাক পর্যন্ত করেছিল। কিছুদিন আগে হাতে যে গুলি লেগেছিল ওইটাও তার কাজ ছিল। অবাক হয়ে অভিরূপ শুধায়। আর আমাকে কিছু জানালি না যে? তোকে ইচ্ছা করে বলিনি, নিজের চিন্তা অন্যের উপর চাপানো আমার ধাতে নেই। কোনো কথা হলো না। দুজনার ঝকঝকে রাস্তা মারিয়ে চলতে লাগলো কালো রঙের রোলস রয়েস ড্রপ টেল। রাস্তা কাঁপিয়ে দৌড়ে চলা গাড়িটার পানে অবাক হয়ে তাকিয়ে রইল রাস্তার মানুষজন। পৃথিবীর সবচাইতে দামি গাড়ি এটি, যার মূল্য প্রায় $30 মিলিয়ন। এমন দামি গাড়ি যিনি চালাচ্ছেন কি তার পরিচয়? ধীরে ধীরে নিজের ব্যাগপত্র বই খাতা গুছানো শুরু করেছে রূপকথা। হাতে তার বেশি সময় নেই, মাত্র 5 দিন। এরপর চলে যেতে হবে অচেনা গন্তব্যে। দীর্ঘদিন বাদে ন্যালির সাথে দেখা হবে, সেই খুশিতে কিছুটা উচ্ছ্বসিত রূপকথা। ব্যাগে নিজের দরকারি জিনিসগুলো ভরতে ভরতে হঠাৎ গতকাল সন্ধ্যার কথা মনে পড়ল রূপকথার। মানুষটা কেমন অদ্ভুত, কী সব মেসেজ পাঠিয়েছে তাকে। অচেনা মানুষকে কেমন বার্তা পাঠায়। অবশ্য ভুলটা তারই, যেচে পড়ে লোকটার সাথে এহেন মজা করা ঠিক হয়নি। রূপকথা তাৎক্ষণিক লোকটিকে ব্লক করেছে, কিন্তু আরও কয়েকটা প্রোফাইল থেকে লাগাতার মেসেজ এসেই চলেছে। শেষমেশ বাধ্য হয়ে নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে রূপকথা। সুফিয়ান বা রেখা কারো কাছে বিষয়টি শেয়ার করেনি সে। নেহাত সামান্য ঠুনকো বিষয় ভেবে চুপচাপ রয়েছে। আদৌ কি এটা ঠুনকো বিষয় নাকি ভয়ানক কিছু অপেক্ষা করছে সামনে? কিরে কি ভাবছিস? রেখার ডাকে হকচকিয়ে ওঠে রূপকথা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে ওঠে। ঢাকায় গিয়ে কি করব তার একটা হিসেব করছি মা। মেয়ের কথায় রেখা অতটা পাত্তা দিলেন না। হাতের তেলের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন। তখন বললি মাথা ব্যথা করছে, এরপর সেই যে রুমে ঢুকলি আর বের হলি না। সামনে একটু বস তো, মাথায় তেল পানি দিয়ে চুল টেনে দেই, দেখবি আরাম লাগবে। রেখার কথা এর ভাবনায় ফেলে একটা ছোট চুল টেনে নিচে বসলো রূপকথা। রেখা অতি যত্নে রূপকথার চুলে বিলি কাটতে কাটতে শুধালে। আমাদের ছাড়া এই কদিন থাকতে কষ্ট হবে না তোর? হবে তো মা, কিন্তু যেতে তো হবে, তাই না? আর আমি নিজেকে একাকী একটু সময় দিতে চাই। প্লিজ মা, মন খারাপ করো না। রেখা এই প্রসঙ্গে আর কথা বললেন না, প্রসঙ্গ পাল্টে বললেন। যাবার আগে চল একদিন শপিংয়ে যাই, কিছু জামা কাপড় কিনে নিয়ে গেলে সুবিধা হবে তোর জন্য। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল। ফুপি বলেছে ঢাকায় চিটাগংয়ের থেকে ভালো কাপড় পাওয়া যায়। এখান থেকে আপাতত কিনবো না, একেবারে ওখানে গিয়ে কিনবো। এমন সময় কুলসুম এলো, হাতে ঠান্ডা শরবত, 2 হাতে সেই শরবত রূপকথার সামনে এগিয়ে বলল। অনের ঠান্ডা শরবত। কুলসুমের হাতে শরবত দেখে কপাল কুঁচকে রূপকথা শুধালো। চিনির বদলে লবণ দিয়েছিস তাই না? কুলসুম তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল। ও বাজি, এগুন অপবাদ ন দিও যে। তাহলে তুই এক ঢোক খেয়ে দেখা দেখি। এমন গরমের দিনে ভৈঙ্গা মানুষের এমন বাড়াবাড়ি পছন্দ হলো না কুলসুমের। রূপকথার চোখে চোখ রেখে ঠোঁট টিপে বুঝলো সে লবণ নয় চিনি দিয়ে শরবত করেছে। এরপর বহু কনফিডেন্সে এক চুমুক মুখে তুলে বহু কষ্টে গলাধরকরণ করে মুখ চোখ বিকৃত করে বলে উঠল। আর কাছে লাগে চিনি, এগুন নোনতা। রূপকথা ধমকে বলে উঠল। তুই চিনি আর লবণের পার্থক্য শিখে তারপর শরবত বানাবি। ভয়ে ভয়ে কুলসুম শরবতের গ্লাস নিয়ে বিদায় হতে রূপকথা বলে উঠল। ও তোমার কাজে লাগে মা, ছাটাই করছো না কেন? রেখা রূপকথার মাথার চুল টানতে টানতে বলল। বাদ দে, মা বাবাহীন মেয়েটা যাবে কোথায়, তাই রেখে দিয়েছি। বাবা মায়ের কথা মনে পড়তে সেদিনের সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল রূপকথার। নিমিষে কেমন বুকের ছাতি কেঁপে উঠল, চোখ দুটো জলে পরিপূর্ণ হলো। অ্যাক্সিডেন্ট থেকে মনে এলো সারফারাজের কথা। সব মিলিয়ে হৃদয় বিষিয়ে উঠল। অসহনীয় যন্ত্রণা গ্রাস করলো চারিপাশ থেকে। প্রত্যেকটা মানুষের আবছা চেহারা চোখে ভাসলো, সেই সাথে কানে বাড়ি খেলো। আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা, সেই পর্যন্ত তুমি লক্ষ্মী মেয়ে থেকো, নইলে আর কোনদিন ফিরবো না।
মুহূর্তেই চোখ থেকে খসে পড়ল জল। সঙ্গোপনে রেখাকে বুঝতে না দিয়ে সেই জল মুছে কম্পিত গলায় রূপকথা শুধালো। আমি কি পাজি মেয়ে মা? রেখা তড়িৎ রূপকথার মাথায় চুমু খেয়ে বলল। তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপকথা রেখার উত্তরে নিজেকে নিজেই মনে মনে জিজ্ঞাসা করলো, তবে সারপ্রাইজ ফিরে না কেন? সিয়েরা ফরেস্টের শহরের তুলনায় একটু আগে যেন দিনের আলো ফুরিয়ে যায়। সূর্যের আলো ফুরাতেই চারপাশ থেকে নেকড়ের হাউলিং, শেয়ালের ডাক আর নিশাচর প্রাণীর ভয়ানক স্বর ভেসে আসতে থাকে। চারপাশ কেমন হঠাৎই ভুতুড়ে লাগতে শুরু করে। বাতাসীন সিয়েরা অরণ্যে হঠাৎই ছোট আলপাইন গাছের চিরল পাতাগুলো খচখচ শব্দে নড়ে উঠল। সেই সাথে সারফারাজের খোলা জানালা দিয়ে কেমন অদ্ভুত ফসফস শব্দ ভেসে আসছে। বেডরুমের ব্লাইন্ড ডেটে যাবার জন্য তৈরি হচ্ছিল সারফারাজ। এমন সময় এহেন অদ্ভুত শব্দ তাকে বিরক্ত করলো। স্বাভাবিক মানুষের কাছে এই শব্দটা হুট করে শুনলে অধিক ভয়ের মনে হবে, কিন্তু সারফারাজ কেয়ারই করলো না। শব্দটা বাইরে থেকে আসছে, তাই একটা টর্চ নিয়ে এগিয়ে গেল সারফারাজ। ক্ষণকাল গড়াতে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কপাল কুঁচকে সারফারাজ বাইরে বেরোতে সমস্ত শব্দ থেমে গেল, কিন্তু অ্যাঞ্জেলোর ঘেউ ঘেউ থামল না। সাধারণ অপরিচিত কোনো মানুষ দেখলে অ্যাঞ্জেলো এমন হাঁকডাক করে। টর্চ জ্বালিয়ে চারিপাশে খুঁজল সারফারাজ, কেউ নেই। হঠাৎ ইয়ার্ডের কাছে একটা দ্বিখণ্ডিত ব্ল্যাক মেম্বার দেহ পাওয়া গেল, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ভেজা ঘাসে জুতার মথিত ছাপ। সারফারাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবল, এরপর মুখে ক্রূর হাসি ঝুলিয়ে বলে উঠল, ওয়াও, আই লাইক ইট। অভিরূপ, অ্যাঞ্জেলা, সরফরাজ 7টা বাজার 5 মিনিট আগে নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনের টেবিলে এসে বসলো। যার সাথে সারফরাজের ডেট, সে আসলেই অভিরূপ অ্যাঞ্জেলাকে নিয়ে বেরিয়ে যাবে। সারফরাজকে একবার গভীর চোখে পরখ করলো অভিরূপ। গায়ে একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ব্লেজার জড়িয়েছে সারফরাজ, সেই সাথে চুলগুলো ব্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করেছে। ছোট কয়েক গাছি চুল কপালের কাছে পড়ে আছে। ফর্সা মুখটা ক্লিন শেপ করেছে বোধহয় দীর্ঘদিন বাদে। হাতে দামি রোলেক্স ঘড়ি, খোঁচা খোঁচা গোফ না থাকায় টকটকে ঠোঁটটা বেশ নজর কাটছে। কোনো মেয়ে এমন সম্মোহিত পুরুষ রিজেক্ট করতে পারবে না, এমনটা ভেবে মনে মনে শান্তি অনুভব করলো অভিরূপ। মিনিট 10 অপেক্ষা করতে অনিন্দ্য সুন্দরী এক মেয়ের আগমন ঘটল। লম্বা ফর্সা বাদামি চুলের ছোট পোশাকধারী মেয়েটিকে দেখে ফাঁকা ঢোক গেল অভিরূপ, কিন্তু সারফারাজ নির্বিকার, যেন এর চাইতেও 1000 গুণ সুন্দর জিনিস সে দেখে ফেলেছে। সারফারাজকে স্পেস দিতে অ্যাঞ্জেলোকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল অভিরূপ। যাবার আগে চোখ টিপে কিছু ইঙ্গিত করলো অভিরূপ। দরজা ঠেলে চলে যেতেই মেয়েটি ডিসেন্ট এসে বসলো। ভদ্রতার খাতিরে উঠে পর্যন্ত দাঁড়ালো না সারফারাজ, এতে মেয়েটি একটু ভ্যাবাচাকা খেলো। ধীরে ধীরে মেয়েটি তার পরিচয় দিতে লাগলো, কিন্তু সারফারাজ এবারও মুখ খুলল না। মেয়েটি নিজের সৌন্দর্যের পাশাপাশি শারীরিক সৌন্দর্য দর্শন করাতে চাইল সারফারাজকে। গভীর চোখে মেয়েটির পানে নজর বুলিয়ে সারফারাজ বলে উঠল, আই ইমপ্রেসড, উইল ইউ বি মাই বেড পার্টনার? মেয়েটি সারফারাজের প্রস্তাবে খানিক বাঁকা হাসলো। এরপর ছোট পোশাক টেনে টুনে নিষিদ্ধ অঙ্গের আকর্ষণ বাড়িয়ে নেশার কাতর গলায় শুধালো, সারফারাজ পিচেল হেসে বিড়বিড় করে বলল। রক্তের পিপাসা বড্ড করে চেপেছে। বাংলায় বুঝলো না মেয়েটি, তাই ঠোঁটের হাসির রেখা অব্যাহত রেখে শুধালো, সরি। সারফারাজ প্রতিউত্তর না করে হাত বাড়িয়ে বলে উঠল, মাই হাউস ইজ ইম্পর্টি, ডোন্ট ওয়েস্ট টাইম ডার্লিং। ঘড়ির কাঁটা 11টার ঘরে গিয়ে জানান দিল তার সময়। নিস্তব্ধ সিয়েরা ফরেস্টে সেই ঢং ঢং ধ্বনি কেমন ভৌতিক আর গা ছমছমে ঠেকল। কুয়াশার ভারী আস্তরণ চারিপাশে ধূম্র জালের ন্যায় বিস্তার লাভ করেছে। হুতুম প্যাঁচা আর নাম না জানা ভয়ানক স্বরওয়ালা নিশাচর প্রাণীগুলো কেমন বেসুরে আহত গলায় অবিরত ডেকে চলেছে। বৃহৎ পাখা ঝাপটিয়ে দূরে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু কেন? কুয়াশার জাল আরেকটু যখন ঘন হয়ে এলো আলপাইন এলাকায়, ঠিক তখন সারফারাজের গাড়ি এসে থামলো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে। মেয়েটিকে গাড়ি থেকে নামার অনুরোধ করতে এর প্রশস্ত হেসে নেমে দাঁড়ালো সে। এরপর সারফারাজ চলে গেল পার্কিং স্পেসে। ফিরল মিনিট 5 পর। মেয়েটি তখনও আগের জায়গাতে স্থির দাঁড়ানো। বিমুগ্ধ হয়ে সারফারাজের বিলাসবহুল বাড়িটা পরখ করছে সে। বাঁকা হেসে মেয়েটার সম্মুখে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর কিছু বুঝে উঠবার আগে এক ঝটকায় তাকে কোলে তুলে নিজের বেডরুমের অভিমুখে চলতে লাগলো। মেয়েটি সারফারাজের গলা জড়িয়ে অদ্ভুত চোখ জোড়া পড়ার চেষ্টা করলো, কিন্তু এই ভয়ানক চোখের ভাষা পড়া কি এতই সহজ? সারফারাজের মনের ভেতর আসলে কি চলছে তার কিচ্ছুটি ঠাউর করতে পারল না মেয়েটি। কিয়ৎক্ষণ গড়াতেই নিজের অন্ধকার বেডরুমের নরম বিছানায় মেয়েটিকে ছুঁড়ে ফেললো সারফারাজ। অল্প কুকিয়ে উঠল মেয়েটি। সুইচবোর্ড হাতে কক্ষ ফকফকে আলোয় পরিপূর্ণ করলো সারফারাজ। এরপর গায়ের শার্টের বাটন খুলতে খুলতে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, টেক অফ ইউর ক্লোথ বেবি। সারফারাজের শীতল গলার কথায় মেয়েটা একটু নড়ে উঠল, কিন্তু গায়ের কাপড় খুলল না। এতে সারফারাজ মেয়েটির অগোচরে বাঁকা হাসলো। হঠাৎই শোয়া থেকে উঠে খপ করে সারফারাজের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট চোয়াতে চাইল মেয়েটি, কিন্তু কৌশলে এড়িয়ে গেল সারফারাজ। এরপর গায়ের শার্ট মেঝেতে ছুঁড়ে ফেলে পাশে থাকা ডিভানে আয়েশ করে বসলো।
সারফারাজের মোহনীয় শরীর মেয়েটিকে কেমন উন্মাদ করে তুলল। নিজের ধ্যান ভুলে অভুক্ত কুকুরের ন্যায় এগিয়ে গেল সারফারাজের পানে। এরপর সারফারাজের শক্ত অ্যাবজে হাতের আঙ্গুল বুলিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, Let me be crazy. মেয়েটির কথায় সারফারাজের রক্তিম ঠোঁটের কোণে কেমন রহস্যজনক হাসির রেখা খেলে গেল, কিন্তু মেয়েটি তা খেয়াল করলো না। সে যেন এখন এই দুনিয়াতেই নেই। ধীরে ধীরে সারফারাজ তার খাবারের ন্যায় হাত বাড়ালো মেয়েটির পানে। অজানা সুখে মেয়েটি চোখ বুজে সারফারাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রইল, কিন্তু যা ভেবে চোখ বুঝলো তা যেন মুহূর্তে দাবার চালের ন্যায় উল্টে গেল। মেয়েটির পানে কোনো আকাঙ্ক্ষার হাত বাড়ায়নি সারফারাজ, যা বাড়িয়েছে তাতে কেবল নির্মমতা আর নিষ্ঠুরতা। মেয়েটির বাদামি কোকড়ানো চুলের মুঠি বেশ শক্ত করে চেপে ধরেছে সারফারাজ। মেয়েটি ব্যথায় গুঙিয়ে উঠে সারফারাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। চোখ জোড়া কেমন চকচকে দেখাচ্ছে। কোনো শিকারীকে ঘায়েল করার পর একটা পশুর চোখের মণি যেমন নিষ্ঠুর হয়ে ওঠে, ঠিক তেমন। মেয়েটি কিছু বুঝে উঠবার আগে ডিভানের পাশ থেকে একটা বন্দুক বের করে মেয়েটার কপালে তাক করে কিটকিটিয়ে হেসে উঠল সারফারাজ। এরপর গম্ভীর ভয়ানক গলায় শুধালো, সেন্ড ইউ আইডিয়া। মেয়েটির এমন ভয়ানক কাণ্ডে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার কাছে মনে হচ্ছে স্বেচ্ছায় সে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দুয়ার উন্মুক্ত করেছে। ভীত চোখে মুখে দ্রুত মাথা নাড়িয়ে মেয়েটি ভাঙা কম্পিত গলায় বলল, I don't understand you. মেয়েটির বেকাবু অবস্থায় সারফারাজ একচোট হাসল। বেজায় বিশ্রী আর ভয়ঙ্কর সেই হাসির শব্দ। এমন সুদর্শন পুরুষের এমন ভয়ানক বিশ্রী হাসি যে কারোর জন্যই অবাককর। মেয়েটির গাল থেকে গলদেশ পর্যন্ত রিভলভার এর নল স্লাইড করতে করতে হঠাৎ মেয়েটির বক্ষদেশে হাত ঢুকিয়ে দিল সারফারাজ। এহেন কাণ্ডে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু তাচ্ছিল্য হাসল সারফারাজ। বুকের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বের করে এনে দম ফাটানো হাসল সারফারাজ। এরপর গর্জে উঠা গলায় শুধালো, আর ইউ গোয়িং টু কিল মি উইথ দিস স্মল ওয়েপন? লুকিয়ে রাখা ব্লেড সারফারাজের হাতে দেখে গলা শুকিয়ে উঠল মেয়েটির। তবুও নিজেকে সামলে উত্তর করল, It's not for killing you, darling. Just for my safety. মেয়েটির কথায় আরেক চোট হাসল সারফারাজ। এরপর চুলের মুঠি ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে জামার নিচে হাত ঢুকিয়ে উরুর কাছ থেকে বের করে আনলো আরেকটি ব্র্যান্ড নিউ রিভলভার। রিভলভারটা হাতে নিয়ে ঠোঁট উল্টে ভ্রু উঁচিয়ে সারফারাজ বলল, ওয়াও, নাইস গান। মেয়েটি এবার নিজেকে বাঁচানোর জন্য কোনো সাফাই গাইল না। নিজের সেফটির জন্য মুহূর্তে এক ঘুষি মেরে দিল সারফারাজের চোখে। ঘুষির তরে কিছুটা সটকে দাঁড়ালো সারফারাজ। মুহূর্তেই নিজের কোমর থেকে একটা ধারালো চাকু বের করে সারফারাজের দিকে তেড়ে গেল সে। এবার যেন নিজের চূড়ান্ত নির্দয়তা দেখালো সারফারাজ। কৌশলে কবজা করে মেয়েটির হাত চেপে ধরে কপাল বরাবর শুট করে দিল। নিমিষেই পেছন দিকে চিত হয়ে পড়ে গেল মেয়েটি। রক্তের ধারায় সারফারাজের কক্ষের সফেদ কার্পেট রঙিন হলো। মেয়েটির নিথর দেহের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে নাক ফুলিয়ে সারফারাজ বলে উঠল, সি হাউ আই ফাকড উইথ পিস। কথাটা বলে সেই লাশ ডিঙে পুনরায় ডিভানে গিয়ে বসলো সারফারাজ। এরপর একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে হেলান দিল। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলোকে নিয়ে সেখানে উপস্থিত হলো অভিরূপ। মেয়েটার নিষ্প্রাণ দেহ আর সারফারাজের কিছুই হয়নি এমন ভঙ্গিতে অভিরূপ ব্যস্ত গলায় শুধালো, ডেকে নিয়ে মেরে দিলে? সিগারেটে লম্বা টান দিয়ে সারফারাজ ঠান্ডা গলায় বলল, নয়তো এখানে আমার লাশ থাকতো। অভিরূপ যেন নির্বাক হলো এমন কথায়। একটা অচেনা মেয়ে সারফারাজকে কেন মারতে চাইবে? এদিকে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে সমানে ডেকে চলেছে। হয়তো মেয়েটির নিথর দেহ তার ভালো লাগছে না। কিছু উপেক্ষা করে সারফারাজ শুধালো, ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করার মাধ্যমে করেছিস? অভিরূপ চট করে উত্তর দিল। ডেবিনের মাধ্যমে। তাচ্ছিল্য হেসে সারফারাজ বলল, কালোকে বাড়িতে ডাক, অজগরের কাবাব খাওয়াবো। অজগরের কাবাব কথাটি শুনে পেট গুলিয়ে বমি পেল অভিরূপের। তবুও মুখ চেপে ধরে শুধালো, ঘটনা খুলে বল। মেয়েটির হাতে যে স্পেটের ট্যাটু দেখেছিস ওটাই ডেভিল কিং এর গ্যাংয়ের। এই ট্যাটুর মানে জানিস? অভিরূপ নিঃশব্দে মাথা নাড়ল। সারফারাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, ধীরে ধীরে শিকারীকে ফাঁদে ফেলে তার জীবন নিয়ে নেওয়া। একটা গ্যাংয়ের ট্যাটুর সাথে আরেকটা গ্যাংয়ের ট্যাটুর কোনো মিল পাবি না তুই। এই ট্যাটু আমার এরিয়ার কারণেই। এই মেয়েটি এখানকার নয়, সে লস অ্যাঞ্জেলেসের। তুই কিভাবে জানলি? বিস্ফারিত চোখে জানতে চায় অভিরূপ। কথার টানে আর হাতের ট্যাটু দেখে। এই ট্যাটু লস অ্যাঞ্জেলে ঘুরতে গিয়ে দেখেছি আমি। ওকে কেউ পাঠিয়েছে আমাকে শেষ করার জন্য। এমনকি সে আমার প্যালেসের চারপাশে চক্কর কেটে সুযোগ খুঁজছিল যদি কোনোভাবে আমাকে এখানে শেষ করা যায় সেই আশায়, কিন্তু বিষাক্ত বোম্বা তাকে বিফল করেছে। অভিরূপ ভয়ার্ত কণ্ঠে বলল। তাহলে কি হবে এবার? বাঁকা হেসে সারফারাজ উত্তর করল, আমাকে মারা এত সহজ নয় বন্ধু। মরার আগে ঘাতককে মেরে তবেই আমি মরব, কারণ হেরে যাওয়া একদমই পছন্দ নয় আমার। আজ 19 তারিখ। সকাল থেকে ব্যস্ত সময় কাটালো রূপকথা। ঢাকায় গিয়ে ভর্তি কিভাবে হবে, কোথায় কোন ড্রেস পরে ঘুরবে, কি কি কাগজপত্র নেবে এবং কোন কোন স্যান্ডেল সাথে নেবে,
এসব পরিকল্পনা করতে করতে দিনের অর্ধেক বেলা গড়িয়ে গেল। এদিকে রূপকথার ফুপু শিউলি আর ন্যালি সমানে ফোন করে যাচ্ছে রূপকথা কখন ট্রেনে উঠবে। সুফিয়ান চৌধুরীও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন, মেয়ে চলে যাবে বলে কথা। রেখা একে একে সবকিছু গুছিয়ে দিল রূপকথাকে। কুলসুমও আজ অনেক ব্যস্ত। নিজের ব্যাগখানা গুছানো শেষ হতে আরেকবার তা ভালো করে পরখ করলো রূপকথা। এরপর রিডিং টেবিলে ড্রয়ার থেকে একটা ছোট বক্স বের করলো। তপ্ত শ্বাস ফেলে সেটা খুলতে একটা শার্টের বোতাম বেরিয়ে এলো। বোতামের উপর আঙ্গুল স্পর্শ করে রূপকথা বলল, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সারফরাজ। এই বোতামে এখনো তোমার গন্ধ পাই আমি। কি নিষ্ঠুর ছিল সেই দিনটা, তাই না? কথাটা বলেই ব্যথিত মনে নিজের হ্যান্ডব্যাগের ভেতর সযত্নে বক্সটা রেখে চেন আটকে টেবিলে রেখে দিল রূপকথা। এরপর সারফরাজের ফ্যামিলি ফটো আর সারফরাজের পুরাতন কাপড়গুলো ব্যাগে তুলে চেন আটকে দিল। হঠাৎই এই শু র্যাকের ভেতরে থাকা একজোড়া জুতার কথা মনে এলো রূপকথার। তার 16তম জন্মদিনে সুফিয়ান তাকে গিফট করেছিল বেশ দামি জুতা জোড়া বিদেশি কোম্পানির। রূপকথার যতদূর মনে পড়ে আগামী কয়েক বছর সুফিয়ান কোনো দেশের বাইরে ঘুরতে যায়নি। গুগল ঘেটেও রূপকথা দেখেছে বাংলাদেশে এই জুতো পাওয়া যায় না। খুবই সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো ছিল জুতার বাক্সখানা। দেখেই মনে হয়েছিল খুব যত্ন সহকারে আনা হয়েছে জুতা জোড়া। এমন নিখুঁত বক্সিং করে কখনোই জুতাগুলো অন্য দেশ থেকে এদেশে আনা পসিবল নয়। বক্সের উপর লেখা ছিল ডিয়ার রূপকথা। লেখাটাও সুফিয়ান চৌধুরীর না। রূপকথা তখন সেসব মাথায় না আনলেও পরে এটা নিয়ে অনেক ভেবেছে। বেশ কয়েকবার সুফিয়ান চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞাসাও করেছে, কিন্তু কেমন এলোমেলো উত্তর দিয়েছেন তিনি। রূপকথার মনে হয়েছে উনি কিছু লুকাচ্ছেন, কিন্তু কি? মনে মনে এসব ভেবে সেই জুতা জোড়াও বের করে আনলো রূপকথা। এরপর খুব যত্নে পায়ে তুলল তা। আগে লুজ হলো, এবার ঠিকঠাক খাটলো। সুন্দর একজোড়া স্নিকার্স। রূপকথা ভাবলো এই জুতা পরে কলেজ করবে সে, তাই খুব যত্নে সেগুলো ব্যাগে ভরলো। এরপর অপেক্ষা করতে লাগলো যাত্রার। 7টার দিকে রূপকথাকে নিয়ে সুফিয়ান আর রেখা ছুটলো চিটাগং স্টেশনের অভিমুখে। যাবার বেলায় কুলসুম রূপকথাকে জড়িয়ে ধরে কাঁদলো। এই প্রথম কুলসুমের জন্য বেশ মায়া হলো রূপকথার। নিজের কিছু জুতো আর ড্রেসের মালিক করে খুশি করলো কুলসুমকে। এরপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তারা। রেখা ফ্যাচ ফ্যাচ করে কাঁদলেন, তাতে বিরক্ত হয়ে এলো সুফিয়ান। স্ত্রীকে মৃদু ধমকে বললেন, আহ, কি হচ্ছে কি এসব? মেয়ে কি মহাকাশে যাচ্ছে? 2 দিন পর তো আমরাও যাচ্ছি। এত কান্নাকাটির কি আছে? বেক্কেল মহিলা মানুষ। স্বামীর ধমকে আঁচলে চোখ মুছে কান্না বন্ধ করলেন রেখা। সুফিয়ান নিজের বোনকে ফোন করে রূপকথার যাত্রা সম্পর্কে জানালেন। মেয়ের যাতে এই 2 মাস কোনো প্রকার কষ্ট না হয় তারও হুমকি দিলেন। এরপর ব্যাগপত্র নিয়ে রূপকথার কেবিনে তুলে দিলেন। আরও কিছু আলাপচারিতায় ট্রেন ছাড়ার সময় এলো। রেখাকে নিয়ে সুফিয়ান ট্রেন থেকে নামার প্রস্তুতি নিলেন। যাবার আগে মেয়েকে আরও কয়েক দফা সতর্কবাণী ছুড়ে সবকিছু বুঝিয়ে নেমে গেলেন। সুফিয়ান আর রেখা প্রস্থান নিতে রূপকথার মন ভার হলো। খুব করে কান্নাও পেল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। হুইসেল বাজিয়ে ট্রেন ধীর গতিতে নেড়ে উঠল। চাকাগুলো একটু সচল হতেই হুড়মুড়িয়ে কে যেন লাফিয়ে উঠে গেল ট্রেনের ভেতরে। এরপর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিটে বসে দম ছাড়ল। আকস্মিক আগন্তুকের আগমনে কপাল কুঁচকে রূপকথা ধমকে বলে উঠলেন, এই আপনি কে? আমার কেবিনে কি করছেন? রূপকথার মিহিস্বর লোকটির কানে গেল না। রূপকথা আরেক দফা চেঁচিয়ে উঠতেই নিজের টিকিট রূপকথার সামনে ধরে ছেলেটি ভারী গলায় বলল, এটা আমার কেবিন। ইউ শুড গেট আউট ফ্রম হিয়ার। ছেলেটার হাত থেকে ছো মেরে টিকিট নিয়ে রূপকথা নজর বুলালো। এরপর নিজের টিকিটও বের করলো। একই কেবিনের নাম্বার। রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামরায় টিকিট কাটবে না। মুহূর্তে এক হাউকাও লেগে গেল কেবিন জুড়ে। দুজনার তর্জন গর্জনে এগিয়ে এলো অ্যাটেন্ডেন্স। দুজনে তার হাতে টিকিট গুজে বলে উঠল, এক্সপ্লেইন ইট। এবার যেন ভ্যাবাচাকা খেলো মানুষটি। বোকার মতো হেসে বলল, আপনাদের থেকে কেউ একজন ব্ল্যাকের টিকিট কেটেছেন, তাই এমন হয়েছে। কিছু করার নেই, কোঅপারেট করুন। লোকটির থেকে টিকিট কেড়ে নিয়ে রূপকথা বলে উঠল। কোঅপারেট মাই ফুট। ছেলেটিও কানে হেডফোন গুজে শটান হয়ে বালিশে শুয়ে পড়ল। অগত্যা উপায় না পেয়ে রূপকথা বসে বসে গজগজ করতে করতে বলে উঠল, পুরো অ্যাডভেঞ্চার ঘিরে দিল ফাজিল লোকটা। ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল, আর একটা কথা বললে জানালা দিয়ে ছুঁড়ে ফেলবো। দেরিনছে মেয়ে মানুষ কথাকার। রূপকথা চড়াও হয়ে বলে উঠল। খাম্বা একটা। আর কোনো কথা হলো না দুজনার। ট্রেনের দোলায় কখন ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা, তার খেয়াল রইল না। স্বপ্নে কেউ কানের কাছে ফিসফিস করে ডাকলো, প্রিয় রূপকথা। ঘোর অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে আবছা আলো ধরণীতে আছড়ে পড়ল। পূব আকাশ অল্প হলদেটে আলোয় ফর্সা হলো। শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেবার অনুভূতি জাগাচ্ছে, সেই সাথে সদ্য প্রস্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ। যন্ত্রচালিত রেলগাড়ির ঝমঝম শব্দ ভেদ করে জেগে ওঠা পাখির কলতান কর্ণদুয়ার ছুতে ব্যর্থ হলো। আপন গতিতে ছুটে চলেছে রেলগাড়ি। শেষ ঠিকানায় কমলাপুর রেল স্টেশন। নিজের সিটে আয়েশ করে
চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা। ঘুমের দেশে খুব সুন্দর একটা স্বপ্ন দেখল রূপকথা। সারফারাজ আর তার দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দমবন্ধ অনুভূতির ন্যায়। সারফারাজকে দেখে উচ্ছ্বসিত হবার বদলে ভারী লজ্জা এসে গ্রাস করেছে রূপকথাকে। সারফারাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগে রূপকথাকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে চলে গেল। এহেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটল অপর পাশের যুবকের। কপাল কুঁচকে আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসল যুবক। এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জুড়ে। আকস্মিক এহেন শীতল জল ছিটায় ধরফরিয়ে উঠে বসল রূপকথা। তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। সবকিছু অনুধাবন করে কিছু বলার আগে ওপাশের ব্যক্তি কপাল কুঁচকে ঘুম জড়ানো ভাঙা কণ্ঠে বলে উঠল, তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, সারাটা রাত জ্বালিয়ে মারলে, এখন ভোর রাতের দিকেও একটু ঘুমালাম, সেটাও সহ্য হলো না? ছেলেটির মুখ পানে না তাকিয়ে মাথা নিচু করে ধরা গলায় রূপকথা বলল। দুঃখিত, ইচ্ছে করে এমনটা করিনি। ছেলেটি সিটে হেলান দিয়ে বসে রসিকতা মিশ্রিত গলায় বলে উঠল, সুদর্শন পুরুষ দেখলে মেয়েরা এমনই করে, সব জানি। ছেলেটির ওভার কনফিডেন্স দেখে রূপকথা শুকনো হাসলো। এরপর ছেলেটির চোখে চোখ রাখতে হৃদয় কেঁপে উঠল। নিজের জামা খামচে ধরল সর্বশক্তি প্রয়োগ করে। ভয়ানক চোখ জোড়ার পানে তাকে নীরবে অশ্রুদানা গড়িয়ে পড়ল বড় বড় চোখ খুকুল ঘেঁষে। বুকে জমানো কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী বিষিয়ে তুলল। রূপকথার এহেন অবস্থায় যুবক ঘাবড়ে গেল। কোনো প্রতি উত্তর করবার আগে রূপকথা বলে উঠল, এই সুদর্শন পুরুষ আমি দেখেছি, তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য। কথাটা বলে তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল রূপকথা। সামনে বসা ছেলেটির চোখ দুটো সারফারাজের মতো, কিন্তু হুবহু নয়। এই চোখের মণিটা কমন, সচরাচর দেখা যায়, কিন্তু সারফারাজের চোখের মণি ছিল অনন্য, ভিন্ন। এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা। ছেলেটি রূপকথার ব্যক্তিগত বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু তার আগে বিমানবন্দর স্টেশনে ট্রেন থামলো। স্টেশনের নাম ঘোষণা শুনে তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি। আর কথা হলো না তাদের। ছেলেটি নেমে যেতে শব্দ করে কেঁদে ফেলল রূপকথা। মিনিট 5 পরে হুইসেল বাজিয়ে ট্রেন ছুটল। চোখের জল মুছে জানালায় ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো। কালো পোশাকধারী কয়েকজন লোক সেই যুবককে বেশ সম্মান দেখে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছে একটা করে বন্দুক। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে। যতক্ষণ ধীরগতির ট্রেন চলায় এই দৃশ্য দেখা গেল রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির আড়াল হতে রূপকথা নিজেকে শুধালো, কে এই অদ্ভুত মানব? আরও 30 মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনে চূড়ান্তভাবে থামল কলের গাড়িখানা। নিজের ব্যাগপত্র গুছিয়ে বাইরে বের হতে একটা কুলি ডেকে ছুটল এক্সিস্টের দিকে। আনমনে হাঁটতে হাঁটতে নানান কিছু ভাবলো রূপকথা, কিন্তু ভাবনার সুতো ছিল ফোনের রিং হবার শব্দে। ঝটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতেই ন্যালির নাম্বার নজরে পড়ল। দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল, বাইরে আছি আমি, তাড়াতাড়ি আয়। কোনো উত্তর না করে ফোন কাটলো রূপকথা। কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতে ন্যালির হাসজ্জ্বল চেহারা চোখে পড়ল। ন্যালি দৌড়ে এসে রূপকথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল, লাগেজগুলো ডিকিতে তুলে দিন। এরপর রূপকথার এলোমেলো চেহারার পানে দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল, অ্যাডভেঞ্চার করতে এসে চোখে মুখের কি অবস্থা? রূপকথা নিজেকে সামলে উত্তর করল, ঘুমে মাথা টনটন করছে, তাড়াতাড়ি বাড়ি চল। ন্যালি আর কথা বাড়ালো না। গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিল, বাড়িতে চলো সাইদ ভাই। ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েটিং চেয়ারে বসে আছে সারফারাজ। আরও 40 মিনিট পর তার ফ্লাইট। দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে। দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে সে। এক সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ, দুই পুরনো শত্রুকে বধ। কোনটা আগে করবে তার হিসেব এখনও কষেনি সে, তবে শুভ কাজ আগে করাই উত্তম। ফার্স্ট অ্যানাউন্স পেতেই নিজের ট্রলি নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা ধরল বিজনেস ক্লাসে। তার জন্যে সিট কেটেছে অভিরূপ। সাথে অভিরূপেরও যাওয়ার কথা ছিল, কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় 3 দিন আগেই এমার্জেন্সি টিকিট কেটে দেশে চলে গিয়েছে সে। অবশ্য যাবার আগে পই পই করে বলে গিয়েছে সারফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু সারফরাজ কৌশলে তা নাকচ করেছে। বিমানে কাঙ্ক্ষিত সিটে বসতে সুন্দরী এয়ার হোস্টেস দুটো ম্যাগাজিন, একটা লাইট ড্রিঙ্কস নিয়ে সামনের ছোট অ্যাটাচ টেবিলটায় রাখলো। এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বলল, ইফ ইউ নিড এনিথিং প্লিজ লেট মি নো। সারফরাজ অল্প মাথা দোলাতে মেয়েটি চলে গেল, কিন্তু সারফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না। পিছনে ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সারফরাজ বিড়বিড় করে বলে উঠল, আমি যে কত বড় জানোয়ার এটা জানলে এভাবে দাঁত কেলি হাসার অবস্থায় থাকতে না, ডিয়ার হোস্টেস। কিছু সময় অতিবাহিত হতেই বিমান টেক অফের ঘোষণা এলো।
ম্যাগাজিন হাতে নিয়ে সারফরাজের সময় অতিবাহিত করার চেষ্টা করলো, কিন্তু মন টানলো না। লম্বা জার্নি, তাই ঘুমানোকে বেস্ট অপশন মনে করলো সে। তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিট বড় করে পা ছড়িয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বুজলো, কিন্তু কারো উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করলো। চোখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই হোস্টেজের প্রশস্ত হাসি আর রং ঢং তার মেজাজ বিগড়িয়ে দিল। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করে গম্ভীর গলায় শুধালো। হোয়াট? মেয়েটি তার শার্টের উপরের বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিসফিসে গলায় শুধালো। Do you need something special? চিরবিরিয়ে উঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটার সরু ধবধবে গলা চেপে ধরে বলে উঠল। ইয়েস, আই নিড ব্লাড। Course I am a bloodsucker. Will give me your warm blood. সারফরাজের ভয়ানক আবদার আর ভয়ানক দৃষ্টি দুই মেয়েটার কলিজা কাঁপিয়ে দিল। ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকুও পেল না সে। কিছুক্ষণ আগে সুদর্শন পুরুষটিকে মেয়েটির কাছে এই মুহূর্তে একটা নির্দয় পশু মনে হচ্ছে, যার হৃদয়ে কোনো ভালোবাসা ছিটে ফোটা নেই। এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কি করে? এদিকে সারফরাজ সর্বশক্তি দিয়ে আরো জোরে চেপে ধরল গলাটা। এবার বুঝি শ্বাস রোধ হয়ে মেয়েটির প্রাণদেহ থেকে বেরিয়ে যাবে। নিরুপায় মেয়েটি বাঁচার আশা ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে শুধু সারফরাজের ভয়ানক ক্রোধিত চোখের পানে তাকিয়ে রইল। সারফরাজের হাতের পিষ্টনে যখন চোখ থেকে জল গড়িয়ে সারফরাজের কবজিতে বিলীন হলো, তখন মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেললো সারফরাজ। মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধরিমরি করে উঠে পালালো। মেয়েটি যাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল, Shameless, dirty beast. কথাটা বলেই পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ভাঙলো একদম দুবাই এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড হতেই নিজের ছোট লাগেজ নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপার্চারের অপেক্ষায় সময় গুনতে লাগলো। যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো, তার কিছুই হলো না। সবকিছু কেমন যেন পানসে আর মন মরা লাগছে। রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করলেও মন ভালো হলো না। অগত্যা সুফিয়ান মেয়ের জন্য দুদিন ছুটি নিলেন। বাবা মা মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং করে মন ভালো করার চেষ্টা করলো রূপকথার, কিন্তু সবকিছুর ফলাফল শূন্য। সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেন, কিন্তু রূপকথা মুখ খুলল না। অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন, তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর। শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয়। রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো। শেষমেশ আরও কিছু কথা বলে সুফিয়ান আর রেখা ফোন কেটে দিল। ফোন কেটে মনে মনে সুফিয়ান বলে উঠল, তোর মন খারাপের হেতু আমি জানি মা, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দিলে তোরই অমঙ্গল হবে। বাবা হয়ে সেই অমঙ্গল কি করে হতে দেই আমি? বিকেলের দিকে ফ্রেশ একটা ঘুম দিয়ে ফুরফুরে হয়ে বিছানা থেকে উঠল রূপকথা। এরপর মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এলো। ন্যালি আর শিউলি বিকেলের নাস্তা বানানোর কাজে ব্যস্ত। রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপা আমজাদ হাওদার বলে উঠল, কমিশনারের মুখ দেখা গেল তবে? কেন রে বাবা, আমরা কি তোর বাবা মায়ের থেকে কম ভালোবাসি তোকে? এত মন খারাপের কি আছে? রূপকথা শুকনো হেসে প্রতি উত্তর করলো, আসলে তা নয় ফুপা, শরীরটা ভালো লাগছিল না এই কদিন, তাই ঘরে রেস্ট নিলাম। ন্যালি একটা কফি মগ রূপকথার সামনে এগিয়ে বলে উঠল, আব্বু টাকা দাও, মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিংয়ে যেতে, পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন। কখন যাবে? রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল, আজ যাব না ফুপা, কাল দুপুরে পরপর যাব। আজ আপনার ছাদ বাগানে সময় কাটাবো। আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায়। বহু যত্নের এই ছাদ বাগান তার। বিভিন্ন দেশি বিদেশি ফুল ফলের গাছ লাগিয়েছেন তিনি সেখানে। কেউ সেই বাগানে গিয়ে একটা ফুল দেখে বা ফল খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজাদ হায়দার বেলুনের মতো ভুরভুর করে ফুলে যান। বেশ সরল মনের মানুষ কিনা। বিকালে নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথা আর ন্যালি ছুটল তিনতলার ছাদে। পেছন পেছন শিউলি আর আমজাদ এলেন ছুরি নিয়ে। চুইঝাল লাগিয়েছেন ছাদের এক পাশে। রূপকথা চুইঝাল দিয়ে গরুর মাংসের ঘন ঝোল খেতে চেয়েছে, ওটাই কেটে নিতে এসেছেন শিউলি। ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে। এক কোণে সুন্দর দোলনা পাতা। দোলনায় বসলে ছাদের দুই পাশেই নজর পড়ে। খুঁজে খুঁজে আনার গাছ থেকে একটা পাকা আনার ছুরি দিয়ে ফাটিয়ে রূপকথার হাতে দিলেন আমজাদ। কালো রসালো দানা মুখে পড়ে রূপকথা আবেশে চোখ বুজে বলে উঠল, আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে ফুপা, বিলিভ মি, এত মজার আনার কোনোদিনও খাইনি আমি। রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফাতে ইচ্ছা করলো আমজাদ হায়দারের। খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো। শিউলি সঙ্গোপনে হাসলেন স্বামীর এহেন সরল মানুষই দেখে। আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আখ আর কিছু কাঁচা মিঠা আম নিয়ে এলেন। আখগুলো ছোট ছোট করে কেটে একটা ঝুড়িতে ভরে রূপকথার সামনে এগিয়ে বললেন, তোমরা খাও, আমি নামাজে যাব, রাতে কথা বলবো, ঠিক আছে?
রূপকথা সায় জানাতে আমজাদ সিঁড়ি বেয়ে নেমে গেল। ছাদের নরম শীতল বাতাস, ফুল ফল আর সন্ধ্যার আগ মুহূর্তের স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমিষেই। আরও কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলল, একটা সিক্রেট আছে একটা তোর সাথে আমার। সবাই একটা 12 মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে ন্যালি। রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামি অবাক হয়ে ধীর গলায় শুধায়, কি সিগারেট? রামপুরে যাবি? ওখানে কেন? হারিয়ে যাওয়া মূল্যবান কিছু খুঁজতে। শাহ আমানত বিমানবন্দরে বিমান ল্যান্ড করতে লাগেজ নিয়ে বেরিয়ে এলো সারফরাজ। ঢাকা এয়ারপোর্টে তাকে টানলো না কেন জানি। এয়ারপোর্টে নেমেই পরিচিত বাতাসের সুঘ্রাণে চোখ বুজে ফেললো সারফরাজ। কতদিন পরে এই শহরে তার পায়ের ধুলি পড়লো কে জানে। লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে কালো রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সারফরাজ। এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠল, পুলিশ কমিশনার অফিস। ঘড়িতে সকাল 9:30। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরনী। গতরাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা, ফুল, ঘাস সবকিছু কেমন চকচকে দ্যুতি ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোদা গন্ধ নাকে লাগছে বেশ করে। চারিপাশে শীতল মৃদু বাতাস, রোদের তেজ খুবই নিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করে নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢুকবার আগে মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কিছুটা কুঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দেখে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল। স্যার। পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। যুবকের গলার ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয় কেমন ভীতির উদ্রেক করলো। তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এহেন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বসিত গলায় প্রশ্ন ছুড়ল, রূপকথা কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? আশেপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়ার দিকে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। এরপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠলেন, বস। নির্দেশ পেতেই অনুগত্যের ন্যায় বসলো যুবক, মুখে এখনো প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়েটার মেনু এগিয়ে জিজ্ঞাসা করলেন, কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামলেন সুফিয়ান। সামনে বসা যুবক চোখের কালো রোদ চশমা সযত্নে টেবিলের পাশে রেখে ভারী গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।